আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক। দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব জানান ঢাকার সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেন, প্রতিরক্ষা, এভিয়েশন, আইসিটি ও চিকিৎসা খাতে একসঙ্গে কাজ করবে ঢাকা আঙ্কারা। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে স্ট্র্যাটেজিক বন্ধুত্ব বাড়াতে এবং তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। দুপুরে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আগামীকাল ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন হাকান ফিদান। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে স্ট্র্যাটেজিক বন্ধুত্ব বাড়াতে চাই বাংলাদেশ। এছাড়া তুরস্কের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চাই বাংলাদেশ। আপাতত অন্তর্বর্তী চুক্তি করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। আমরা আমাদের দীর্ঘদিনের অংশীদারিত্বকে আরও গভীর করার লক্ষ্য নিয়ে কাজ করছি এবং এটিকে আরও শক্তিশালী ও দূরদর্শী পর্যায়ে নিতে চাই। আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে আরও বাড়াতে চাই। একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় উন্নীত করার বিষয়ে আলোচনা হয়েছে। কিভাবে এটি বাড়ানো যায় তা নিয়েও আমরা আলোচনা করেছি। বন্ধ কলকারখানা চালু আর চালু কলকারখানার জন্য আসছে বাজেটে নীতি সহায়তার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ীরা। ব্যাংকের সুদের হার কমানো, জ্বালানি সরবরাহের পাশাপাশি এনবিআর ও ব্যাংকের হয়রানি বন্ধের তাগিদ দিয়েছেন তারা। সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতার সামনে রেখে দক্ষ জনশক্তি গড়ে তুলতে বাজেটে নীতি সহায়তার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। দেশের শিল্প কলকারখানা সহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্তত ৮০%-এরও বেশি ব্যক্তি খাতের বা বেসরকারি উদ্যোক্তাদের অবদান। এ কারণেই তৈরি পোশাক, ওষুধ, কৃষি ও কৃষি প্রক্রিয়াজাত শিল্প সহ প্লাস্টিক ও চামড়াজাত শিল্প দেশের অর্থনীতির চালিকা শক্তি হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে। সম্ভাবনা রয়েছে ই কমার্স শিল্প সহ বেশ কিছু উদীয়মান খাতের। কিন্তু বিশ্বব্যাপী তেল, গ্যাস সহ সব ধরনের জ্বালানির সংকট এবং উচ্চমূল্যের উৎপাদন খরচ লাগামহীনের প্রভাবে মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসছে না। অবস্থায় আসছে বাজেটে নতুন সরকারকে অর্থনীতির গতি চাঙা রাখতে দেশীয় শিল্পকে শক্তিশালী করার পরামর্শ দেন শীর্ষ ব্যবসায়ীরা। বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু আমাদের বাজেটটা করতে হবে, আমাদের ভীষণও থাকতে হবে, আমাদেরকে সাহসও দেখাইতে হবে। স্বাস্থ্য, শিক্ষা এবং জ্বালানি এবং ইন্ডাস্ট্রিয়াল অবকাঠামো, এই তিনটাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া দরকার। ব্যাংকিং সেক্টরে যে লুটপাট, সেই লুটপাটের কারণেই কিন্তু আমাদের যেটা এনপিএল বলি, নন পারফর্মিং লোন, সেটা বেশি। সেই বেশি হওয়ার কারণে কিন্তু ব্যাংকের ইন্টারেস্ট রেট বেশি। এটা একটার সাথে একটা রিলেটেড। সো অন্য মানুষের রং নুইয়ের কারণে আমরা সাফার করছি, তো এটা তো হওয়া উচিত না। সুতরাং আমরা চাবো না নতুন করে এটা হোক। আমরা যেটা চাই যে আমাদের ইন্টারেস্ট রেটটা সহনীয় পর্যায়ে আসুক, না হলে কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট হবে না। দেশে এখনও মূল্যস্ফীতি ও বিনিয়োগ সংকটের চাপ মোকাবেলা করছে। রপ্তানির অবস্থাও নেতিবাচক। তাই বাজেটে সামগ্রিক অর্থনীতির কল্যাণে নীতি সহায়তার পরামর্শ দেন ব্যবসায়ীরা। আশা করেন হয়রানিমুক্ত ব্যবসার পরিবেশ সৃষ্টির বিষয়েও এনবিআর এর ক্যাপাসিটি বিল্ড আপটা খুবই প্রয়োজন। কারণ আপনি $80 বিলিয়ন ইকোনমির যে সাইজ হবে এনবিআর, $500 বিলিয়ন এনবিআর কিন্তু এক হবে না, বা $1 ট্রিলিয়ন এনবিআর কিন্তু এক হবে না। তো ওনাদের লিমিটেশন অফকোর্স আছে, বাট আমার কাছে মনে হয় যে এই জায়গায় আমাদেরকে ওনাদের ক্যাপাসিটি বিল্ডিংটা করা খুবই দরকার। তাইলে ওনারা কিন্তু কালেকশনটা আরও বাড়াতে পারে। বন্ধ কলকারখানাগুলো চালু করে কর্মসংস্থানের ব্যবস্থা করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য ইনকাম জেনারেটিং নতুন নতুন কিছু কর্মক্ষেত্র তৈরি করা, কৃষিখাতকে গুরুত্ব দেয়া। আর আমাদের আভ্যন্তরীণ যে কাঁচামাল নির্ভর যে ইন্ডাস্ট্রি, এটাতে বেশি জোর দেওয়া লাগবে। কারণ আমদানি নির্ভর পণ্যের উপর ভিত্তি করে আমরা বেশি দিন এগুতে পারবো না। দেশীয় জ্বালানি অর্থনীতিতে কাজে লাগানো গেলে সামগ্রিক উৎপাদন ও কর্মসংস্থান বাড়বে বলে আশা শীর্ষ ব্যবসায়ীদের। তৌহিদুর রহমান, আরটিভি, ঢাকা।
জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধিতে নিত্যপণ্যের বাজারে বিরূপ প্রভাবের আশঙ্কা ভোক্তাদের। এর মধ্যে আমদানি নির্ভর পণ্যের বাজারে দেখা দিয়েছে অস্থিরতা, বেড়েছে চালের দাম। তবে কিছুটা স্বস্তি ফিরেছে মুরগি, ডিম ও সবজির বাজারে। আরও জানাচ্ছেন আব্দুর রহিম। তেল, গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। নতুন করে বেড়েছে চালের দাম। দাম বেড়ে প্রতি কেজি ২৮ চাল বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫২ টাকায়, মিনিকেট ৬৮ থেকে ৭২ টাকা এবং নাজির শাইল ৭২ থেকে ৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে বেশ কয়েক ধরনের চালের দাম বেড়েছে ২ থেকে ৬০ টাকা পর্যন্ত। এতে বাড়তি চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। মুরগির দামটা হয় কথা, মুরগির দামটা অতিরিক্ত বেশি, ৮০ ৮৫ করে চাইতেছে বাজার। ঠিক আছে, এই অঙ্ক বাজারে খাইতে আমার কেন চলবো, বেতন পাই কয় টাকা? দাম মোটামুটি ঈদের পর আমি তো ব্রয়লার কিনেছি, ব্রয়লারের দাম মোটামুটি আর কি। সোনালী মুরগির দামটা খুব বেশি। তবে চালের বাজারে অস্থিরতার মধ্যেও কিছুটা স্বস্তি মিলেছে মুরগি, ডিম ও সবজির বাজারে। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমে ১৬০ টাকায় নেমেছে। সোনালী মুরগিও ৬০ থেকে ৮০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। এই কয়েকদিন আগে বাজারের যেই দ্রব্যমূল্যের যে দামগুলো ছিল অনেক বেশি ছিল, কিন্তু আজকে আমি যখন বাজারে আসলাম আমার মার সাথে, তখন দেখলাম যে সব কিছুর আল্লাহর রহমতে অনেক রিজনেবল প্রাইসে আমরা পাচ্ছি। মাছের দাম স্থিতিশীল আছে, তবে একটু ভেরি করে। যেমন এখানে রাখে ১০০, যে মাছ চাইব পাঙ্গাস কিনেছি আমি ১৭০ টাকা চাই, আবার ওইখানে একটু পেশে গেলাম, ওখান থেকে নেবে ১৪০ টাকা। ডিমের বাজারেও দেখা দিয়েছে কিছুটা স্বস্তি। বর্তমানে প্রতি ডজন লাল ডিম ১২০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগের তুলনায় ১০ টাকায় কম। অন্যদিকে সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল রয়েছে। বেশিরভাগ সবজি এখন ৫০ থেকে ৬০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আব্দুর রহিম, RTV, ঢাকা। রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসপি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী জাহাজ হামজার দীর্ঘ প্রচেষ্টায় প্রায় ২.৫ ঘন্টা পর বাসটি টেনে উপরে তোলা হয়। দুপুর ১২টার দিকে বাসটি টেনে উপরে তোলা হয়। এর আগে ৯:৩০টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে পদ্মা নদীতে পড়ে যায় বাসটি। সে সময় চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে বাসটিতে ৪০ যাত্রী থাকলেও তাদের আগে নামিয়ে দেওয়ার কারণে কেউ হতাহত হয়নি। আইন লঙ্ঘনের প্রমাণ মেলায় ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষকে ৭২ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। জানানো হয়, রোববার ৭ জুন বিকেল ৪টার মধ্যে লিখিত বা সশরীরে জবাব না দিলে হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে। এর আগে তদন্তে হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলায় ৬ নবজাতকের মৃত্যুর প্রমাণ মিলেছে জানান স্বাস্থ্যমন্ত্রী। শাকিবুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। গেল ২৭ মে রাজধানীর ৮ দিন হাসপাতালে পোস্ট অপারেটিভ রুমে মৃত্যু হয় ৬ নবজাতকের। এরপর একের পর এক হাসপাতালটির অনিয়মের ঘটনা উঠে আসে। তদন্ত কমিটি করে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার তদন্ত প্রতিবেদন জমা দিলেও বৃহস্পতিবার তা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসক, নার্স ও হাসপাতাল কর্তৃপক্ষের চরম অবহেলার বিষয়টি উঠে আসে প্রতিবেদনে। হাসপাতাল কার্যক্রম পরিচালনার উপযুক্ত ছিল না ভবনটিও। পোস্ট অপারেটিভ ওয়ার্ড 2-এ ভর্তি রোগীদের দেখাশোনার জন্য কোনো চিকিৎসক ছিল না। দায়িত্বরত সেবিকাদের জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়নি। আলো বাতাস চলাচলে ভেন্টিলেশন জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি। এরপর রাতে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতাল কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ বিধান লঙ্ঘন করায় কেন হাসপাতালের লাইসেন্স বাতিল করা হবে না তা জানতে চেয়ে এই নোটিশ দেয়া হয়। পত্র জারি হওয়ার ৭২ ঘন্টার মধ্যে আগামী ৭ জুন বিকেল ৪টার মধ্যে হাসপাতালটির মালিক ডাক্তার শেখ মহিউদ্দিনকে এই নোটিশে জবাব দিতে বলা হয়েছে। শাকিবুর রহমান, RTV, ঢাকা। ৮ দিন হাসপাতালে ২৭ মে ওয়ার্ডে ডাক্তার বা নার্স না থাকার কারণে শিশুগুলোকে বাঁচানো যায়নি বলে দাবি পরিবারের সদস্যদের। তাদেরই একজন মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির আকায়েদ হোসেন আরিফ বলেন, তার সন্তান মারা যাওয়ার পরও ২০,০০০ টাকা দাবি করে হাসপাতালটি। এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক সাজা চান আরিফ। মুন্সিগঞ্জ প্রতিনিধি হামিদুল ইসলাম লিঙ্কনের সহায়তায় আরও জানাচ্ছেন এয়ার বাদল।
সুস্থ এ ফুটফুটে শিশুর জন্ম হয় রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালে। সেখানে ঈদের একদিন আগেই ২৭ মে ৬ শিশুর মতো নিভে যায় তারও প্রাণপ্রদীপ। সেদিন মৃত সেই শিশুকে নিয়েই হাসপাতালে ঘুরছিলেন নির্বাক বাবা। প্রথম সন্তান হারানোর বেদনায় ভেঙে পড়েন তিনি ও তার পরিবারের সদস্যরা। চারদিকে যখন ঈদের আমেজ, তখন এ পরিবারের সদস্যরা ব্যস্ত নবজাতকটিকে দাফন কাফন নিয়ে। কবরের পাশে দাঁড়িয়ে সন্তানহারা পিতার অব্যক্ত আর্তনাদ। দাফনের আগে শিশুটির নাম রাখা হয়েছিল খাদিজাতুল কোবরা। সেদিনের তিক্ত অভিজ্ঞতার বর্ণনা করে দাদি বলেন, চোখের সামনে শিশুগুলো অসুস্থ হয়ে পড়লেও বাঁচানোর জন্য এগিয়ে আসেনি কেউ। 3টার দিকে এসে পরে কোনো বাচ্চা ঘুমাইতারে নাই, সারা রাত 3টা হইতে যে শিখায় দাদিরা বিবিরা বেকেও রাখতে পারে না। শিষ্টানি গদৌর ফারি আয়া গদৌর ফারি কেউ রে পাই না। ফিরা দৌড়ে ওই রুমে গেছে, তাও পাই না, কেউ নাই। ওরা কোনটা গিয়া কোথায় গিয়া ঘুমাই রয়েছে তা তার আমরা জানি না। বাবু বলে বমি করতেছে, দম দূর যাইতেছে, অন্যান্য নিয়ে দৌড় দিছে। ওরা আবার ফজর নামাজ পড়ে ডাইকে আনছে, হ্যাঁ নিতে নিতে ওইখানে বলে শেষ। হাসপাতালটির চরম অব্যবস্থাপনা ছিল বলে অভিযোগ আরিফের। বুধবার দিন রাত্রে 3টাতে মনে হয় এসি বিলে বন্ধ করে দিছে, নার্স হয়তো বন্ধ করছে বা কেউ করাইতে পারে, কিন্তু এসি এরা বন্ধ করছে, কিন্তু নার্স ছিল না। একটা জিনিস বন্ধ থাকতে পারে কিন্তু নার্স তো নয়। নার্স না থাকলে এটা তো আরো গ্রামের মহিলারা চালাইতে জানে। আমার শাশুড়ি বউ আমার ফোন দিলে বাচ্চা তো যায় যায় অবস্থা, দৌড়ে আইসি আইসা নিতে নিতে আইসিতে ঢোকার আগেই দিয়ে বাচ্চা আত্মসাইরা গেছে গা। অবহেলাজনিত এই হত্যাকাণ্ডের বিচার চান তারা। এটা আমরা সুষ্ঠু বিচার চাই। 6 শিশুর মৃত্যুর মতো ঘটনা এড়াতে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছেন সন্তান হারানো অভিভাবকরা। আর বাদল, RTV, ঢাকা। দেশের 5 জেলার সীমান্ত দিয়ে অর্ধ শতাধিক ব্যক্তিকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানের কারণে শূন্যরেখায় অবস্থান করছে তারা। ভারতের অভ্যন্তরে সাম্প্রতিক অস্থিরতার অজুহাতে পুষিনের আশঙ্কায় দিনাজপুরের হিলি সীমান্তে জনবল ও গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে জয়পুরহাট 20 বিজিবি। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার আনারপুর বাঙ্গাবাড়ি সীমান্তে 28 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টার ঘটনায় অনুপ্রবেশকারীরা বর্তমানে শূন্যরেখায় অবস্থান করেছেন। এদিকে লালমনিরহাট সীমান্তের পৃথক 3টি পয়েন্ট দিয়ে 33 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ 10 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে পুষিন করানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সিলেট সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে বিজিবি। ওসমান হাদি হত্যাকাণ্ডে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে এবার আরেকটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের কাছে এই অভিযোগ জানানো হয়। এর আগে একই অভিযোগে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রথম মামলা হয়। বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। একটা বড় খুনিকে এসটিএফ অ্যারেস্ট করেছিল জেনে রাখুন, যা নিয়ে বাংলাদেশে অনেক রেভলিউশন হয়েছিল। তারপরে হোম মিনিস্টার নিজে আমাকে ফোন করে বলছেন, এতদিন তো কই আমি বলিনি, মুখ করিনি, আজকে অত্যাচারের শেষ সীমায় গেছেন বলে। বাংলাদেশের বহুল আলোচিত শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে মঙ্গলবার এ মন্তব্য করেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের লোক উত্তাল হয়ে যাবে, আমি সেটা চাই না। আমি দেশকে ভালোবাসি, না বলবো না দেশের স্বার্থে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে বক্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার রাজনৈতিক অঙ্গন। বৃহস্পতিবার কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজারে সাইবার ক্রাইম বিভাগের কাছে এই অভিযোগ জানান অখিল ভারত হিন্দু মহাসভা রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী। যেমন অংশগ্রহণ করছি, বিগততেও করেছি। নিজ দেশের ভাবমূর্তি কালিমালিপ্ত করার অভিযোগ আনা হয়েছে মমতার বিরুদ্ধে। দেশদ্রোহিতার অভিযোগে তৃণমূল নেত্রীকে গ্রেফতারের দাবিও জানানো হয়েছে। এর আগে একই অভিযোগে মমতার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় প্রথম মামলা করা হয়। বুধবার ওই অভিযোগটি করেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিঙ্কু সিং চ্যাটার্জি। कोई संवैधानिक पद में होंगे तो देश का सार्वभौमत्व, देश का सिक्योरिटी, देश का सिक्रेसी मतलब गोपनीयता आप रक्षा करेंगे। দেশের নিরাপত্তা ও প্রশাসনিক গোপনীয়তার সঙ্গে সম্পর্কিত সংবেদনশীল বিষয়কে প্রকাশ্যে আনার অভিযোগে একাধিক জামিন অযোগ্য ধারায় করা হয় এই মামলা।
মামলা ছাড়াও তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দলে দলীয়ভাবেও বেশ চাপে আছেন 15 বছর শাসন করে সদস্য ক্ষমতা হারানো মমতা বন্দ্যোপাধ্যায়। সামিউল শিহাব, RTV। টানা তীব্র তাপপ্রবাহের পর অবশেষে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টির। সেই সাথে ঝোড়ো হাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে গত কয়েকদিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে জানানো হয়েছে। এদিকে আকাশে মেঘ আর শীতল বাতাসের কারণে গুমোট গরম কমে আসায় কিছুটা স্বস্তি ফিরেছে চিরচেনা এই নগর জীবনে। চলতি আবহাওয়ার এই খামখেয়ালি রূপ এবং আগামী দিনের পূর্বাভাস নিয়ে সাদিয়া কানিজের সহায়তায় রুদ্র রফিকের রিপোর্ট। কয়েকদিনের তীব্র দাবদাহে পুড়েছে জনজীবন। প্রখর রোদ আর অসহনীয় গরমে হাঁসফাঁস নগর থেকে গ্রাম। তবে সেই দাবদাহের মাঝেই কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গরম সহ্য করতে না পেরে এনে গোসল করতেছি আমরা। বাসায় অনেক গরম, তাই এখানে আসি, এখানে বাতাস, তার জন্য এখানে আসি ঘুরতে। এখন হঠাৎ করে আল্লাহ পাক যে রহমতের বাতাস একটা ছাড়ছে, পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেছে। সারাদিন যে পরিশ্রমটা হয়েছে এখন সেই পরিশ্রম মনে হইতেছে না। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের 8টি অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টি সহ অস্থায়ীভাবে দমকা কিংবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি ফিরতে পারে জনজীবনে। তারপর 11 তারিখ থেকে বর্ষাকালীন যে বৃষ্টি, সেটা আশা করছি যে 11 তারিখ থেকে এটা দেশে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন এই যে আমাদের অস্বস্তিকর অবস্থা, এটা অনেকটাই কেটে যাবে বলে আমি আশা করছি। তবে বৃষ্টির সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। তাই খোলা মাঠ, জলাশয় কিংবা উঁচু স্থানে অবস্থান না করার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। তীব্র গরমের পর বৃষ্টির এই সম্ভাবনা জনমনে স্বস্তি আনলেও ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি মাথায় রেখে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের তাগিদ আবহাওয়াবিদদের। বাতাসের বেগ ওরকম বেশি থাকে না, কারণ এখন বর্ষাকাল কাছাকাছি চলে আসছে। তো ফলে আমরা যে নদীবন্দরের যে সতর্কতা, এটা বাতাসের বেগের উপর নির্ভর করে। সম্ভাব্য এই বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রুদ্র রফিক, RTV, ঢাকা। ভূমিকম্পে জিয়া স্মৃতি জাদুঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছিল তা দ্রুততম সময়ের মধ্যে মেরামত করার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে চট্টগ্রামের পুরনো সার্কিট হাউস ও জিয়া স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত ফ্যাসিবাদী সরকার শহীদ জিয়ার স্মৃতি মুছে দিতে এই স্থাপনার নাম পরিবর্তন করে স্বাধীনতা কমপ্লেক্স করেছিল। পরিদর্শনকালে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। জিয়া স্মৃতি কমপ্লেক্স যেটা ফ্যাসিবাদের সময়ে স্বাধীনতা কমপ্লেক্স করা হয়েছিল, সম্পূর্ণভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি ঈর্ষা করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জিনিসগুলোকে সংরক্ষণ করা হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের 12,000 শিক্ষককে দক্ষতা ভিত্তিক ও কর্মমুখী শিক্ষা অন্তর্ভুক্তিকরণ বিষয়ে প্রশিক্ষণ দেবে সরকার। আগামী 7 জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নগর কার্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর ASM আমানুল্লাহ এসব কথা বলেন। ইউনিসেফের অর্থায়নে এবং ICT ডিভিশনের সহায়তায় এ কার্যক্রম পরিচালিত হবে বলেও জানান তিনি। তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 40 লক্ষ শিক্ষার্থীকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্যেই শিক্ষকদের এই প্রশিক্ষণ কার্যক্রম। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।